মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। নমস্কার, সবাইকে সুস্বাগতম মাইক উইথ জয়ের একটি নতুন পর্বে। বুঝতেই পারছেন চেনা স্টুডিও নয়, এবং আজকে অতিথির ইন্ট্রোডাকশনও নেই, কারণ অতিথি নেই। প্রায় 1 মাস পর বোধহয় এই ইন্ট্রোডাকশন হচ্ছে আপনাদের সাথে। আমার কিছু শারীরিক অসুবিধার জন্যই প্রায় 1 মাস আমি ভিডিও করতে পারিনি, এবং এখন অনেকটাই সুস্থ। তাই দেখেই বুঝতে পারছেন যে হ্যাঁ, আপনাদের সাথে অ্যাটলিস্ট এখানে এসে কথা বলার মতো অবস্থাতে রয়েছি। কিন্তু কোথাও গিয়ে যে শ্যুট করব বা কাউকে অ্যাপ্রোচ করব সেই রকম সুস্থতা এখনো নয়। তো সেই জন্য সেটা কন্টিনিউ করতে পারছি না, কিন্তু তা বলে কি তোমাদের সাথে বা আপনাদের সাথে ইন্টারাকশন করব না? তো তাই জন্যেই মানে যে কবিতাটা দিয়ে শুরু করলাম বোঝাপড়ার, সেই কথা নিয়েই ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। তো সেই সত্যটাকেই সঙ্গে নিয়ে ভাবলাম তোমাদের সাথে গল্প করতে চলে আসি। গল্প যখন করতেই আসলাম, কোনো অতিথিও আনতে পারিনি, কিন্তু একটা গল্প পাঠ করে তো শোনাতেই পারি, তাই তাই চলে এসেছি একটি বাস্তবমুখী একটি, এবং খুব একটা ওয়েল নোন কেউ নয়, একজনের লেখা পড়ে আমার খুব ভালো লাগলো। ফেসবুক, আমি তাকে চিনি না, তো তার সেই গল্প বা সেই মুহূর্তটা আমার মনে হলো যে এটা প্রায় অনেকেই হয়তো এরকম মুহূর্ত পেয়ে থাকে জীবনে। তো সেই মুহূর্তই তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য চলো শোনা যাক। এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, কারণ তাহলে আমি আরো উৎসাহ পাবো যে এরকম কিছু কবিতা এসে শোনানোর বা কোনো গল্প এসে শোনানোর। যতদিন না আমি ততটা সুস্থ হচ্ছি যে গিয়ে আবার পডকাস্ট মানে একদম প্রপার লেভেলে শুরু করতে পারছি, আমি চেষ্টা করব যে যেভাবেই হোক কিছু কিছু ভিডিও দেওয়ার। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। শোনা যাক তারপর বাকি কথা। শ্রেষ্ঠ উপহার। ৬২ বছরের অলোকবাবু আর ৫৭ বছরের মিতা দেবীর ৩২ বছরের বিবাহিত জীবন। 2 সন্তান, তাদের দুজনেরই বিয়ে হয়ে গেছে। বড়টি মেয়ে সংযুক্তা, আর ছোটটি ছেলে সপ্তর্ষি। তারা 2 বছরের ছোট বড়। তারা দুজনেই বিদেশে নিজেদের পরিবার নিয়ে থাকে। বছরান্তে একবার দুজনে একসাথে একই সময় মানে দুর্গাপুজোয় 1 মাসের ছুটি নিয়ে আসে, আর কালী পুজো ভাইফোঁটা কাটিয়ে ফিরে যায়। অলোকবাবুরাও বছরে একবার করে ছেলে মেয়ের কাছে মাসখানেকের জন্য কাটিয়ে আসেন। এই বয়সেও ওদের দুজনের প্রেম নবদম্পতির মতো অব্যাহত আছে। পাকুক না চুল, পড়ুক না চোখে ছানি, প্রেম তো আসে হৃদয় থেকে, সেটা তো চিরহরিত। তাহলে অসুবিধে কোথায়? এই কথাগুলো প্রায়ই অলোকবাবু তার বন্ধুদেরকে বলেন। 3 কামরার এই ফ্ল্যাটটা এখন বিশাল লাগে মিতা দেবীর কাছে। মেয়ের যখন বিয়ে হয়নি বা ছেলে আর বৌমা রিমি যখন বিদেশ যায়নি, তখন এটা গম গম করত। আর এখন মনে হয় বিরাট মাঠে 2টো গোলপোস্ট। বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে। অবশ্য ওনারা বাড়িতে বেশি দিন থাকেনও না, 2-1 সপ্তাহ বাদে বাদেই 2-4 দিনের জন্য কোথাও না কোথাও চলে যান। অলোকবাবু ভালো গাড়ি চালাতে পারেন, তাই অসুবিধে হয় না। সামান্য কয়েকটা প্রয়োজনীয় জিনিস গাড়ির পিছনে তুলে নিয়ে বেরিয়ে পড়েন। শান্তিনিকেতনটা ওনাদের খুব প্রিয় জায়গা, তাই সপ্তর্ষি মা বাবাকে ওখানে একটা স্টুডিও টাইপ ফ্ল্যাট কিনে দিয়েছে। দোলের সময় প্রতি বছর ওখানে যাওয়া চাই। এছাড়া ইচ্ছে হলেই চলে যান ওখানে। অলোকবাবু খুব হুল্লোড়ে মানুষ, যেখানেই যান সবার সাথে ঠিক ভাব জমিয়ে নেন। ওনাদের বন্ধুর সংখ্যাও কম নয়, আর এই সব বন্ধুদের সব অনুষ্ঠানে অলোকবাবুরা না গেলে আসর জমে না, তাই ওনাদের যেতেই হয়। এই বন্ধুর দলটা মাঝে মাঝে ওদের সাথে সাথী হয়ে বেরিয়ে পড়েন। বেশ ভালোই দিন কাটে ওখানে। মিতা দেবীর কিন্তু মনটা ছটফট করে নাতি নাতনির সঙ্গ পাওয়ার জন্য। মাঝে মাঝে অলোকবাবুকে উনি বলেন, নাতি নাতিরা যদি কাছে থাকতো তাহলে ওদের নিজের হাতে মানুষ করতে পারতাম। এতে যে কি আনন্দ বোসগিন্নিকে দেখলেই বুঝতে পারি জানো। অলোকবাবু বলেন, এই বেশ ঝাড়া হাত পায়ে আছি, এটাই তো ভালো। ওদের বাচ্চা ওদের বুঝে নিতে দাও, এ নিয়ে কষ্ট পেও না। মিতা দেবী বলেন, আসলের চেয়ে সুদ বেশি প্রিয় হয় জানো তো। অলোকবাবু মজার মানুষ, তাই হেসে হাসিয়ে কথাটা ঘুরিয়ে দেন।
কিন্তু মিতা দেবী জানেন এর পিছনে কত কষ্ট লুকিয়ে আছে। নাতি নাতনিরা যে ওনার প্রাণ, সেটা ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলা দেখেই বোঝা যায়। আজ মিতা দেবীর জন্মদিন। সকাল থেকে শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে ফেসবুক আর হোয়াটসঅ্যাপে। আবার কেউ কেউ ফোন করে শুভেচ্ছা জানাচ্ছে। বেলা হয়ে গেলে অলোকবাবু তো এখনো কপালে চুম্বন এঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে না। ছেলে মেয়েও ফোন করলো না আজ। তাহলে কি ওরা সবাই ভুলে গেছে? অভিমানে বুকটা মোচড় দিয়ে উঠছে, চোখ দিয়ে জল বেরিয়ে আসছে, তবু উনি সেটা প্রকাশ করছেন না। অন্য বছর অলোকবাবু নিজের হাতে ভালো ভালো রান্না করে খাওয়ান। ছেলে মেয়ে এ সময় আসতে পারে না, কিন্তু সকাল সকাল ফোন করেন। ওরা কত রকম উপহার পাঠায়, কিন্তু এবার সবাই ভুলে গেল কি করে? প্রতিদিনের মতো আজও সাদা মাটা রান্না হয়েছে। খেতে বসে মিতা দেবীর গলা যেন বুঝে আসছে, বুক ঢেলে কান্না বেরিয়ে আসছে। যা হোক করে খেয়ে উঠে পড়েন। অলোকবাবু সব দেখেও কিছু বলেন না। তিনিও মনে মনে কষ্ট পাচ্ছেন। আসলে মিতা দেবীর চোখের জল উনি সহ্য করতে পারেন না। খাওয়া শেষ হয়ে যাওয়ার পর অলোকবাবু হঠাৎ বলেন, চলো মিতা, আজ একটু দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসি। বহুদিন যাওয়া হয়নি, মন্দিরে ঘুরে গঙ্গার ধারে একটু বসে বাড়ি চলে আসবো। মিতা দেবীর মন খারাপ, রাগে বলেন, আমার ভালো লাগছে না, তুমি যাও। অলোকবাবু বলেন, কোনোদিন কি তোমায় না নিয়ে কোথাও গিয়েছি? চলো না, মনটা খুব টানছে। অনেক জোরাজুরি করাতে মিতা দেবী রাজি হন এবং ওনারা দুপুরেই বেরিয়ে যান। ওনাদের বাড়ি থেকে দক্ষিণেশ্বর খুব একটা দূর নয়। সন্ধ্যা হওয়ার আগে থেকেই অলোকবাবু বলা শুরু করেন, তাড়া দিচ্ছেন বারবার বাড়ি ফেরার জন্য। মিতা দেবী বলেন, এত তাড়াতাড়ি কি ফিরবো, কি করব বাড়ি ফিরে, আর একটু থাকি না। অলোকবাবু বলেন, আমার শরীরটা খারাপ লাগছে, আবার এতটা রাস্তা গাড়ি চালিয়ে যেতে হবে। এ কথা শুনে মিতা দেবী তাড়াতাড়ি বাড়ি ফিরতে রাজি হয়ে যান। দুপুর 1:30টায় সপ্তর্ষির ফ্লাইট সিঙ্গাপুর থেকে দমদম এয়ারপোর্টে ল্যান্ড করে গেছে। অন্যবার অলোকবাবু নিজে গিয়ে নিয়ে আসেন ছেলেকে, এবার ছেলেই বারণ করেছে। সপ্তর্ষির ওখান থেকে বেরিয়ে সব জিনিসপত্র গুছিয়ে কিনে সোজা বাড়ি চলে আসা হয়ে গেছে ততক্ষণে। অলোকবাবুর 2 ছেলে মেয়ের কাছেই এই বাড়ির একটা করে চাবি দেওয়া থাকে, যদি কোনোদিন কোনো প্রয়োজনে লাগে এই চিন্তা করেই রাখা আছে। সপ্তর্ষি বাড়িতে এসে স্নান সেরে নিয়ে আগে ড্রয়িং রুমটা খুব সুন্দর করে সাজিয়ে নেয়। তারপর মায়ের পছন্দের এগ নুডলস, চিংড়ি মাছের মালাইকারি ইত্যাদি বানায়। সপ্তর্ষি খুব ভালো রান্না করতেও পারে। মিষ্টি আর আইসক্রিমের দোকান থেকে মায়ের পছন্দের মিষ্টি আর আইসক্রিম অর্ডার করে দেয়, সেখান থেকেও সব জিনিস চলে আসে। এখন মা বাবা আসার অপেক্ষা। এর মধ্যে সপ্তর্ষি বার কয়েক ফোন করে ফেলেছে বাবাকে। অলোকবাবু অনেক কায়দা করে ছেলের সাথে কথা বলছেন, যাতে মিতা দেবী বুঝতে না পারেন। সংযুক্তা আর রিমির সাথেও অলোকবাবুর কথা হয়ে গেছে। কেক কাটার আগে মিসড কল দিলেই ওরা ভিডিও কল করে নেবে। ঠিক সন্ধ্যা 7টার সময় ওনারা বাড়ি ফেরেন। সপ্তর্ষি গাড়ির আওয়াজ পেয়েই ঘরের সব আলো নিভিয়ে অন্ধকার করে রাখে। অলোকবাবু গাড়ির গ্যারেজ করে ঘরের চাবি খুলে মিতা দেবীকে বলেন, যাও ঘরের আলো জ্বালাও। মিতা দেবী ঘরে ঢুকতেই সপ্তর্ষি ঘরের আলোগুলো ফাটাফাট জ্বালিয়ে দেয়। হ্যাপি বার্থডে মা বলে মাকে জড়িয়ে ধরে। হঠাৎ এমন সারপ্রাইজে মিতা দেবী হকচকিয়ে যান, আনন্দে কেঁদে ফেলেন। অলোকবাবু বলেন, কেমন দিলাম বলো? পরে ছেলেকে বলেন, জানিস বাবু, সকাল থেকে তোর মায়ের মুড অফ ছিল, আড়ালে তোর মাকে চোখ মুছতে দেখে একবার ভেবেছিলাম সব বলে দি, কিন্তু তোরা যে প্রমিস করিয়ে রেখেছিলি, তাই তোর মায়ের চোখের জল দেখে কষ্ট পেয়েও সব সহ্য করে নিলাম। মিতা দেবী ছেলেকে আদর করে বলেন, তুই একা এলি? এ সময় তো আসিস না বাবা। রিমি আর পুচু এলো না কেন? পুচু মানে নাতনিকে ওনারা ওই নামেই ডাকে। সপ্তর্ষি বলে, দাঁড়াও দাঁড়াও, সব বলছি। আমি অফিসের কাজে 1 মাসের জন্য এসেছি। তোমাদের পুচু স্কুল খোলা আর পরীক্ষা চলছে, তাই ওরা এখন আসতে পারেননি। পুজোর সময় আসবে, বাবাকে আমি সব জানিয়েছি। মিতা দেবী বলেন, দেখেছিস তোর বাবা এমন তো ছিল না রে, লোকটা পুরো বদলে গেছে। আগে সব কথা না বললে পেটের ভাত হজম হতো না। অলোকবাবু বলেন, সব কথা আগে থেকে বলে দিলে এই আনন্দটা কি আর পেতে?
সপ্তর্ষি বলে, দাঁড়াও, তোমাদের জন্য রিমি গোল্ডের হাত ঘড়ি পাঠিয়েছে, বলে মা আর বাবার হাতে ঘড়ি দুটো দেয়। পরে বলে, আর একটা জিনিস আছে মায়ের জন্য, সেটা দিদিভাই পাঠিয়েছে আজকে, সেটা অবশ্য আজই এলো, বলে মায়ের হাতে একটা প্যাকেট দিয়ে বলে, তাড়াতাড়ি রেডি হয়ে টেবিলে এসো। প্যাকেটটা খুলে মিতা দেবী দেখেন ওনার জন্য একটা খুব সুন্দর শাড়ি আর বাবার জন্য একটি শার্ট। মিতা দেবী শাড়ি আর ঘড়ি পরে টেবিলের কাছে চলে আসেন। সপ্তর্ষি বলেন, নাও এবার তাড়াতাড়ি কেক কাটো, সবাই অপেক্ষা করছে, বলেই ভিডিও কল করে নেয় দিদি ভাই আর রিমিকে। সিঙ্গাপুর থেকে রিমি আর পুচু এবং আমেরিকা থেকে সংযুক্তা আর ওর বর নিতিন ও মেয়ে নাতাশা একসাথে হাততালি দিয়ে মিতা দেবীকে উইশ করে গেয়ে ওঠেন, হ্যাপি বার্থডে টু ইউ। মিতা দেবী কেক কাটতে কাটতে আনন্দে চোখ মোছেন, ধরা গলায় বলেন, এটা আমাকে আগে জানালে কি হতো, সকাল থেকে আমি কত কষ্ট পেলাম, তোদের উপর কত অভিমান করলাম। সংযুক্তা বলে, মা, আগে তোমাকে জানালে সারপ্রাইজ বলে কিছু কি থাকতো? তবেই বলো, এটা জানলে এত আনন্দ কি পেতে? সবাইকে শুভরাত্রি বলে ফোন রেখে দেওয়া হয়। এবার মাকে চেয়ারে বসিয়ে ছেলে টেবিলে রাখা ওর বানানো খাবার মা বাবাকে পরিবেশন করে। মিতা দেবী আনন্দে আত্মহারা হয়ে বলেন, এত বছর বাদে আমি আমার জন্মদিনে তোদের থেকে যেটা পেলাম সেটা আমার কাছে জীবনের শ্রেষ্ঠ উপহার। বাবা আর ছেলে দুজনেই হেসে ওঠে। গল্পটি লিখেছেন দেবিকা মিত্র। আমি অবশ্যই এই দিদিকে আমি চিনি না, বাট একটা গ্রুপে আমি এই লেখাটি পড়লাম, অবশ্যই ওনাকেও আমি জানাবো। এবং তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। এবং আমার খুব টাচি লাগলো গল্পটা পড়ে, কারণ হচ্ছে আমরা বোধহয় প্রত্যেকেই এরকম একটি শ্রেষ্ঠ উপহার চাই। আগে জন্মদিনে আমার প্রচুর লিস্ট থাকতো, জানো তো, কি চাই, কি কি গিফট, কিন্তু এখন মনে হয় সত্যি জন্মদিনটা এমন একটা দিন যেদিন আমি আমার কাছের মানুষদের সাথে হই হই করে পুরো দিনটা কাটাতে পারি। তোমাদের কাছে জন্মদিন মানে কি অবশ্যই জানাও, এবং শ্রেষ্ঠ উপহার তোমাদের কাছে ঠিক কি হতে পারে সেটাও কমেন্টে জানালে খুব ভালো লাগবে। আর ব্যাস এভাবেই ইন্টারাকশন আপাতত চলুক, যতদিন না পুরোপুরি সুস্থ হয়ে যাতায়াত মানে কোথাও জার্নি করার মতো এবেল হয়ে উঠছি, ততদিন এরকম ভাবেই চলুক। এবং কেউ যদি আমার বাড়িতে ভিডিও করতে আসতে চাও অতিথি হিসাবে, অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তাহলে সেটা অ্যারেঞ্জ করবো। কারণ তাহলে আমারও খুব ভালো লাগবে, কারণ এবং যতদিন না সেই সুযোগটা আসছে ততদিন এভাবেই ইন্টারাকশন করব। আচ্ছা, প্রতিদিনের মতো আর বলতে পারছি না যে ক্যামেরায় রয়েছে রাজ, কারণ আজকে ক্যামেরাও নেই, রাজও নেই। আজ রয়েছে ফোন, মোবাইলের পিছনে অভি। তো আশা করি তোমরা সাথে থাকবে, এবং কেমন লাগলো অবশ্যই জানিও। এবং কোনো গল্প শুনতে চাইলে আমি চেষ্টা করব সেটা পাঠ করার, বা কোনো কবিতা, এইসব নিয়ে আমি আসতে থাকবো তোমাদের কাছে। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। সবাই খুব ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।